সংখ্যালঘু তাদেরকে এই মুহূর্তে পথ চলতে হচ্ছে। কারণ কেন্দ্রের যে অপদার্থ বিজেপি সরকার যেদিন থেকে ভারতবর্ষের ক্ষমতা এসেছে সেদিন থেকে গোটা দেশ জুড়ে কিভাবে হিন্দু মুসলমানদের বিভাজন করা যায়, কিভাবে জাতপাতের দাঙ্গা করা যায়, কিভাবে গোটা দেশ জুড়ে মন্দির মসজিদ গির্জা গুরুদ্বারা ভেঙে দেওয়া যায়, কিভাবে গোটা দেশ জুড়ে অস্থিরতা তৈরি করে দেওয়া যায়, এই চক্রান্ত এই ষড়যন্ত্র তারা একের পর এক করছে। আপনারা দেখেছেন সাম্প্রতিককালে যে অকাপ আইন সংশোধনী বিল যেটা পাস করল গায়ের জন্য ভারতবর্ষের স্বাধীনতা 1947 সালের পর ভারতবর্ষের 16 জন প্রধানমন্ত্রী এসেছে। 15 জন প্রধানমন্ত্রী অকাপ সম্পর্কে একটা কথা বলতে হয়নি, একটা বিল সংশোধন করতে হয়নি। আজকে নরেন্দ্র মোদী 2014 সালে ক্ষমতা আসার পর ভারতবর্ষের সংখ্যালঘুদের যে সম্পত্তি আমরা বলি আগার সম্পত্তি, যে সম্পত্তি দানের সম্পত্তি, যে সম্পত্তি হিন্দু মুসলমান খ্রিস্টান আদিবাসী সব ধরনের মানুষ যে সম্পত্তি অকাপে দান করেছিল, আজকে সেখানে আজকে বিল সংশোধনী করে সেই সম্পত্তির উপরে হস্তক্ষেপ করার চেষ্টা করল। কারণ এর পিছনে অনেক চক্রান্ত আছে। আজকে দিনে অকাপ বিল নিয়ে আসছে, কালকে আগামীকাল গোটা ভারতবর্ষের যে সমস্ত অকাপ সম্পত্তির উপরে মসজিদ আছে, মাদ্রাসা আছে, কবরস্থান আছে, বিভিন্ন প্রতিষ্ঠান আছে, ঈদগাহ মাঠ আছে, 7 দিন আগে 10 দিন আগে নোটিশ করবে, বলবে এটাকে 15 দিনের মধ্যে খালি করে দাও, না হলে সেটাকে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হবে। এই ধরনের চক্রান্তের মধ্য দিয়ে সংখ্যালঘুদের উপরে আক্রমণ করার জন্য দেশের সরকারের নোংরামি করছে। আর গোটা দেশ জুড়ে আজকের কোথাও হিন্দু মুসলিমদের মধ্যে ভাবাবেগকে আঘাত করছে। আমি একটা ছোট্ট ঘটনা আপনাদের বলি। আমাদের দেশের প্রধানমন্ত্রী খুবই মুসলিম ভক্ত, মাঝে মাঝে মুসলিমদের জন্য এতই কান্না কাঁদে, তার কাঁদতে কাঁদতে চোখে দাগ পড়ে যায়। উনি প্রথম বললেন যে আমাদের ভারতবর্ষের যারা মুসলমান মহিলারা আছে 3 তালাকটাকে বাতিল করতে হবে। কারণ যেভাবে মুসলমানরা নাকি 3 তালাক দিয়ে একটার পর একটা ডিভোর্স করছে, তাই অবিলম্বে ওনার গায়ে জ্বালা লেগে গেল। উনি 3 তালাক বাতিলের কথা বলল, কিন্তু যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ডিভোর্সের কথা বলছেন, তিনি তার ওয়াইফকে ডিভোর্স অলরেডি দিয়ে দিয়েছেন। এটাই হচ্ছে আমাদের দেশের প্রধানমন্ত্রী। লজ্জা নেই, শরম নেই, একজন বেহায়া। তারপরে তিনি কি বললেন? বললেন কাশ্মীরে 370 ধারা বাতিল করতে হবে। কেন? বলে কাশ্মীরে যদি 370 ধারা বাতিল করা যায়, তাহলে কাশ্মীরে যে সুন্দরী সুন্দরী মহিলা আছে, সে হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে, খ্রিস্টান হতে পারে, আদিবাসী হতে পারে, সারা ভারতবর্ষের হিন্দু মুসলমানরা ওই সুন্দরী সুন্দরী মেয়েগুলোকে বিয়ে করতে পারবে। কিন্তু আজ পর্যন্ত 370 ধারা বাতিল হলো, কিন্তু আজ পর্যন্ত আমরা দেখলাম না যে কাশ্মীরের একজন সুন্দরী মহিলা, সে মোদী ভক্ত বলি, রাম ভক্ত বলি বা অন্য কোন সম্প্রদায়ের লোক বলি, এখনো কারো বাড়িতে আমরা একজন সেই সুন্দরী মহিলা দেখতে পারলাম না যে আজকের একটা সাধারণ ঘরে একটা ছেলে সেখানে বিয়ে করেছে। নরেন্দ্র মোদী দ্বিতীয় বললেন যে কাশ্মীরে 370 ধারা বাতিল হলে সারা ভারতবর্ষের লোক সেখানে জমি কিনতে পারবে। কারণ কাশ্মীর হচ্ছে ভূস্বর্গ, সবচেয়ে ভালো জায়গা। তাই কাশ্মীরে গরিব হিন্দু মুসলমান খ্রিস্টান আদিবাসী জমি কিনতে পারবে। আমি যদি কোনো বিজেপির বন্ধুরা থাকে যারা টেলিভিশনের পর্দায় বড় বড় কথা বলেন, আমি তাদেরকে বলি দেখাতে পারবেন যে এখনো পর্যন্ত গোটা ভারতবর্ষ থেকে অন্য কোনো জায়গা থেকে কোনো হিন্দু মুসলিম খ্রিস্টান আদিবাসী সেখানে জমি কিনেছে? হ্যাঁ, জমি কিনেছে কারা? মোদীর বন্ধু আদানি আম্বানিরা। কাশ্মীরে যে বড় বড় কমলা লেবুর গাছ, আপেল বাগান, বিভিন্ন যে জায়গা জমি আছে, সেই জমিগুলো অধিকার করতে শুরু করেছে, সেখানে হোটেল রেস্তোরাঁ করতে শুরু করেছে। আর গোটা দেশ থেকে শুধু স্লোগান দিচ্ছে
হিন্দু খাদ্য নিয়ে হয়, হিন্দু খাদ্য নিয়ে হয়। আরে ভারতবর্ষের 700 বছর মুঘলরা রাজত্ব করেছিল, 200 বছর ব্রিটিশরা রাজত্ব করেছিল। ভারতবর্ষের ইতিহাসের পাতা খুঁজে বোঝা যায় না যে কোথাও কোনো জায়গায় হিন্দুরা বিপদের মধ্যে ছিল। হ্যাঁ, বর্তমানে হিন্দুরা বিপদের মধ্যে আছে। কেন জানেন? এই নরেন্দ্র মোদী, অমিত শাহ, শুভেন্দুর মতো এই গাদ্দাররা এই দেশে আছে বলে আজকের হিন্দুরা আজকের খাদ্যে আছে, বিপদে আছে। এটা আমাদের প্রথমে বুঝতে হবে। কারণ এদের লক্ষ্য হলো একটাই, ভোটে রাজনীতি করতে হবে, দাঙ্গা বাড়াতে হবে, হিন্দু মুসলমানকে বিভাজন করতে হবে। আরেকটা কথা এখন দেখছি অলিতে গলিতে বিভিন্ন জায়গায় লেখা দেখছি, বলছে হিন্দু হিন্দু ভাই ভাই। আমি বলছি খুব ভালো কথা, আমরা বলছি হিন্দু মুসলমানরা ভাই ভাই, আপনারা বলছেন হিন্দু হিন্দু ভাই ভাই। আমি ধন্যবাদ জানাবো সেদিন বিজেপি, আরএসএস, বজরং দল, বিশ্ব হিন্দু পরিষদ আর ওদের নেতা নরেন্দ্র মোদী, অমিত শাহ। ভারতবর্ষে শুধু 4টে হিন্দু ভাইদের মধ্যে 4টে বর্ণ নয়, ব্রাহ্মণ, বৈশ্য, শূদ্র আর ক্ষত্রিয়, এই 4টে বর্ণ নয়, 6,500 কাস্ট আছে। আপনি দেশের প্রধানমন্ত্রী, আপনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, একটা কাজ করুন, এই 6,500 কাজটাকে আপনারা মিলেমিশে একাকার করে দিন। ব্রাহ্মণের মেয়েরা শূদ্র ছেলেরা বিয়ে করতে পারবে, শূদ্রের মেয়েরা বৈশ্য ছেলেকে বিয়ে করতে পারবে, ব্রাহ্মণের ছেলেরা ক্ষত্রিয়ের মেয়েকে বিয়ে করতে পারবে। এইটা আপনি সারা ভারতবর্ষে করে দিন, তাহলে আপনি হিন্দু হিন্দু ভাই ভাই বলুন, আমরা সেদিন আপনাদেরকে ওয়েলকাম জানাবো। আসলে ঘটনাটা তা নয়। এই যে হিন্দু হিন্দু ভাই ভাই বলে আজকের গোটা দেশ জুড়ে হিন্দু মুসলমানদের মধ্যে কিভাবে দাঙ্গা লাগিয়ে দেওয়া যায়, কিভাবে গোটা বাংলাকে রক্তাক্ত করা যায়, এই ধরনের একটা গভীর চক্রান্ত, গভীর ষড়যন্ত্র যখন করছে, ঠিক সেই সময় আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যখন গোটা বাংলায় শান্তি প্রতিষ্ঠা হচ্ছে, যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে চলছে, যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হিন্দু মুসলমানের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো দিনের পর দিন সেখানে পরিকাঠামোগত ভালো করে গড়ে উঠছে, ঠিক সেই সময় আমরা লক্ষ্য করছি এদের কোনো এজেন্ডা না থাকার ফলে আজ তারা গোটা বাংলা জুড়ে, গোটা দেশ জুড়ে হিন্দু মুসলমান নিয়ে খেলা করতে চাইছে। আমাদের লড়াইটা হচ্ছে সেই জায়গায়। আজকের আমাদের এখানে যারা মুসলিমরা আছে, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আছেন, যারা হিন্দু ভাই বোনেরা আছেন, আমরা ছোট থেকে বড় হয়েছি। এই বাংলাতে এক কাপে আমরা চা খাই, এক প্লেটে আমরা ভাত খাই, এক বিছানায় আমরা শুয়ে থাকি। আমার হিন্দু ভাইদের যদি দুর্গা পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, মুসলমান ভাইদের ঈদ, মিলাদ, জলসা যখন হয়, আমরা হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত ধরে আমরা সেই উৎসবটা একে অপরের পাশে দাঁড়িয়ে পালন করি। এটাই হচ্ছে বাংলা, এটাই হচ্ছে বাংলার সম্প্রীতি। কিন্তু আজকে আমরা লক্ষ্য করছি আমাদের এই রাজ্যের যিনি বিরোধী দল নেতা, একটা দলবদ্ধ নেতা, একটা গাদ্দার, একটা বিশ্বাসঘাতক, একটা বেঈমান, আজ প্রতিদিন প্রতিনিয়ত বাংলার সংখ্যালঘু সমাজকে প্রতিদিন অপমান করছে। মুসলমানদের কখনো জিহাদি বলে অপমান করছে, মুসলমানের কখনো সমাজ বিরোধী বলে আক্রমণ করছে, মুসলমানকে কখন ক্রিমিনাল বলছে, মুসলমানকে কখন ঘাট ধাক্কা দিয়ে বাংলাদেশ কিংবা পাকিস্তানে পালিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আমরা চ্যালেঞ্জ করে বলতে চাই, এই বাংলা তোমার বাপের বাংলা নয়, এই বাংলা হিন্দু মুসলমানের বাংলা। এই বাংলাতে এত সহজে সংখ্যালঘুদের তাড়িয়ে দেওয়া যাবে না। আর বিশেষ করে একটা মাতৃতুল্য মহিলা আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায়, যে ছিল বলে আজকে শুভেন্দু অধিকারী কোথায় ছিলেন? ওই কাঠির বাজারে তো মাছ বিক্রি করতে, পোষা মাছ বিক্রি করতে আজকে শুভেন্দু অধিকারী হয়েছে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আসলের তলা থেকে। আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে কখনো মেশে, কখনো খানা, কখনো মমতা বলে চিৎকার করে গোটা বাংলাকে আজকে অশান্তি করতে চাইছে। আমি একজন সংখ্যালঘু পরিবারের সদস্য হিসেবে আমি সংখ্যালঘু ভাইদের কাছে অনুরোধ করব যে আগামী দিনে আমাদের শপথ নিতে হবে, এই বাংলায় দিদি ছাড়া কোনো বিকল্প নেই। আর মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই বাংলাতে না থাকতো, এতদিন গোটা বাংলায় রক্তের হেলে ফেলা হতো। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আমাদের থাকতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে লড়াই করতে হবে।
আমি এখানে আমাদের সংখ্যালঘুরা যারা আছে তাদের বলি, আমার অনেক পিতৃতুল্য মানুষ মঞ্চে বসে আছে। স্বাধীনতার পরে কখনো শুনেছেন কোন সরকার কোটি কোটি টাকা দিয়ে মুসলমানদের পবিত্র কবরস্থানের পাঁচিল দিয়ে দেয়? স্বাধীনতার পরে কখনো শুনেছেন যে কোন সরকার কোটি কোটি টাকা দিয়ে ঈদগাহের জন্য, বিভিন্ন মসজিদের জন্য কোটি কোটি টাকা ব্যয় করে? স্বাধীনতার পরে কখনো শুনেছেন বিভিন্ন ঈদগাহগুলোকে, মাজারগুলোকে বিউটিফিকেশন করে দেয় কোন সরকার? আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজ গোটা বাংলা জুড়ে আজকের সংখ্যালঘু মুসলমানদের তাদের পাশে দাঁড়িয়ে উন্নয়নটা করছে। অন্যদিকে কিছু লোক আছেন যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে বলে সংখ্যালঘুদের শোষণ করছে। তাদের বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু মুসলমানদের জন্য করছে না। আপনি এখান থেকে কপিল মিল আশ্রম যাবেন, সাগরে কোটি কোটি টাকা মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে ব্যয় করেছে। এখান থেকে জয়রামপুর মন্দিরে, বিষ্ণুপুরে যাবেন, মমতা বন্দ্যোপাধ্যায় কোটি কোটি টাকা ব্যয় করে মন্দিরের বিউটিফিকেশন করেছেন। বড় কাছারি বাবার মন্দিরে যাবেন, তারকেশ্বরে যাবেন, স্কাই ওয়াক চালু করেছে। দক্ষিণেশ্বর কালীবাড়ি মন্দিরে যাবেন, কোটি কোটি টাকা সেখানে ব্যয় করেছে। কালীঘাটের মন্দিরে যাবেন, কোটি কোটি টাকা সেখানে ব্যয় করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় শুধু হিন্দু মুসলমান নয়, গোটা বাংলার হিন্দু, মুসলমান, খ্রিস্টান, আদিবাসী সমস্ত ধর্মের মানুষের পাশে দাঁড়িয়ে আজ মমতা বন্দ্যোপাধ্যায় সার্বিক উন্নয়নটা এই বাংলার মাটিতে করেছেন। আমার এখানে অনেক মানুষ বসে আছে, আজকে ইতিহাস দিয়ে বলুন তো, এই যে হিন্দু ভাই ভাই বলছে, আমার যদি কোনো হিন্দু ভাই বোনেরা এখানে থাকে, সারা ভারতবর্ষে হিন্দুদের জন্য কোন স্কিম এনেছে এই সরকার? বলুন না, 100 টাকা দিয়ে পেট্রোল কিনছে হিন্দু ভাইদের জন্য, ওটাকে কমিয়ে 30 টাকা তো করে দেয়নি। পেট্রোল 150 টাকা দাম, ওই হিন্দু ভাইদের জন্য একটা স্কিম এনে বলুক না ওটা হিন্দুদের জন্য 150 টাকা না, ওটা 100 টাকা দিয়ে কিনতে পারবে। শুধুমাত্র ধাপ্পাবাজি, শুধুমাত্র চিটিংবাজি, এই কর্মকাণ্ড আজকে গোটা দেশ জুড়ে আজকে ভারতীয় জনতা পার্টি এই কাজটা করছে। আমাদের সজাগ থাকতে হবে, আমাদের সতর্ক। দক্ষিণ 24 পরগনা জেলার মাটি, আমরা এই মাটিকে নিয়ে গর্ব করি। এই এলাকার সংখ্যালঘু সংখ্যাগুরুদের আজকে যেভাবে কাঁধে হাতে হাত রেখে 2011 সাল থেকে শুরু করে 2014 সাল, 2016 সাল, 2019 সাল, 2021 সাল, 2024 সাল, এই নির্বাচনগুলোতে যেভাবে কাঁধে রেখে লড়াই করে 31টা সিটের মধ্যে কখনো 30টা সিট, কখনো 4টে লোকসভার মধ্যে 4টে লোকসভা সিটে জয়লাভ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে যেভাবে দাঁড়িয়েছে, আমরা তৃণমূল কংগ্রেসের একজন কর্মী হিসেবে আপনাদের সেলিউট করি, আপনাদের সম্মান করি। এটাই হচ্ছে দক্ষিণ 24 পরগনা জেলা, এটা আমাদের গর্বের জেলা। আমি তাই সকলকে অনুরোধ করব, তাই আমাদের সকলকে এই সরকারের পাশে থাকতে হবে। কারণ স্বাধীনতার পরে আমরা দেখিনি যে বাংলায় কখনো মা বোনদেরকে হাসি ফোটাতে কোনো সরকার। বাংলায় 2,21 লক্ষ মহিলাকে আজকে লক্ষ্মীর ভান্ডার দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের মুখে হাসি ফুটিয়েছে। বাংলায় আজকে 1,21 লক্ষ কৃষক প্রতি একর প্রতি 10,000 টাকা দিয়ে আজ কৃষকের মুখে যদি কেউ হাসি ফুটিয়ে থাকে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে আমাদের এখানে কারোর ঘরে যদি 18 বছরের মেয়ে হয়, সে তার বিয়ের সময় রূপশ্রী 25,000 পায়, কন্যাশ্রীতে 25,000 পায়। আমরা একজন গরিব মানুষ একটা সময় দেখতাম যে যদি কোনো গরিব মানুষের তার যদি বাড়িতে কোনো অসুখ হয়, কোনো বিমার হয়, তাকে হসপিটালে নিয়ে যেতে হবে। তারা কোথাও যেত, চিত্তরঞ্জনে যেত, পিজিতে যেত, কিংবা কুন্তলী ওই হসপিটালে যেত। আর যারা বড় লোক তাদের ছেলেরা বড় বড় নার্সিং হোমে যেত। কিন্তু আজ আমরা গর্ব করি, একজন গরিব ভ্যানওয়ালার ছেলেও বলে তোর কাছে যদি 1 কোটি টাকা থাকে, তুই যদি বেবি সেটি হসপিটালে যেতে পারিস, আমার মমতা বন্দ্যোপাধ্যায়ের 5 লক্ষ টাকা স্বাস্থ্যসাথীর কার্ড আছে, আমিও নার্সিং হোমে চিকিৎসা করতে পারি। এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আমি তাই অনুরোধ করবো আপনাদের কাছে, বিশেষ করে এই কুন্তলীর মাটিতে দাঁড়িয়ে গণেশের নেতৃত্বে যেভাবে আজকে এই এলাকার সার্বিক উন্নয়ন, এখানকার রাস্তাঘাট, এখানকার পানীয় জল, এখানকার বিদ্যুৎ, এখানকার বিভিন্ন পরিকাঠামো গড়ে উঠছে, আমি তার জন্য ধন্যবাদ জানাবো। আমি ধন্যবাদ জানাবো গণেশকে। ওই যখন বিধানসভায় দাঁড়িয়ে যখন কুন্তলী মানুষের উন্নয়নের কথা বলে,
ওই যখন বিধানসভায় দাঁড়িয়ে কুলতলির মানুষের আগামী দিনে ভালোভাবে বাঁচার কথা বলে, ও যখন দিদির কাছে গিয়ে একটা চিঠি দিয়ে বলে আমার এই কুলতলি রাস্তাটা করতে হবে, আমার এই বিদ্যুতের একটা ট্রান্সফর্মার বসাতে হবে, একজন তার সহকর্মী হিসেবে আমার বুকটা ভরে যায় যে একটা যোগ্য ছেলেকে আজ অন্তত কুলতলি থেকে আমরা বিধায়ক করতে পেরেছি। আমি আপনাদেরকে অনুরোধ করব, অনেক ঝড়, অনেক ঝঞ্ঝা, অনেক চক্রান্ত ষড়যন্ত্র হবে, কিন্তু আগামী দিনে আমাদের সকলকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে আগামী দিন আমাদের লড়াইটা করতে হবে। আমি নিশ্চিতভাবে মনে করি 1 বছরের মধ্যে আবার বিধানসভার ভোট, আমরা চাই এই জেলার 31টা সিট আমাদের জিততে হবে।